আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ নাজুক অবস্থায় রয়েছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের মধ্যে যে শীতলতা দেখা দিয়েছে তা এখন নতুন ভূ রাজনৈতিক মোড় নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। কিন্তু তার এই সফর এমন এক সময় হলো যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। আর শেখ হাসিনা গত বছরের আগস্ট থেকে ভারতে আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি। যখন দুই দেশের সম্পর্ক ভালোও নয় খারাপও নয়, বরং অনাস্থার সম্পর্কে পরিণত হয়েছে, তখন ডক্টর খলিলুর রহমানের এই হঠাৎ দিল্লি সফর এবং প্রধান দ্বিপক্ষীয় বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে? এটা কি সম্পর্কের বরফ গলানোর প্রাথমিক প্রয়াস, নাকি পর্দার আড়ালে চলতে থাকা গুরুতর নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার আলোচনা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান 18 নভেম্বর দিল্লি পৌঁছান। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানের বুধবার মানে 19 নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি মঙ্গলবার অর্থাৎ 18 নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন। ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, খলিলুর রহমান সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন আগামী 20 নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলে খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। দর্শক, পরিকল্পনা পাল্টে একদিন আগে জনাব খলিলুর রহমানের ভারত যাওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দেয়। এটা কি দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কোনো ইঙ্গিত, নাকি অন্য কোনো আলোচনার সুযোগ তৈরি করা? এই জল্পনাতে যথারীতি সরগরম মূলধারার সামাজিক গণমাধ্যম। দর্শক, খলিলুর রহমানের ভারত সফরের আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি এর কথা। এটা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর একটি বহুপাক্ষিক নিরাপত্তা জোট। এদের মূল কাজ হলো সন্ত্রাসবাদ বা সামুদ্রিক ঝুঁকির মতো সমস্যাগুলো একসাথে মোকাবেলা করা। আর বাংলাদেশ হলো এই জোটের সবচেয়ে নতুন সদস্য। কিন্তু বিশ্লেষক এবং গণমাধ্যমের খবরগুলোর ইঙ্গিত হলো সিএসসি সম্মেলন একটি উপলক্ষ্য মাত্র, বরং লক্ষ্য হলো অনেক জরুরি দ্বিপাক্ষিক আলোচনা করা। কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে জনাব খলিলুর রহমান ভারত গিয়েছেন, সেটির ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে ওঠে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পরিকল্পনা পাল্টে একদিন আগে দিল্লিতে যেতে বিমান ধরেন। দিল্লিতে পৌঁছে খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। 19 নভেম্বর তাদের এই বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসসির কাজ এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রধান প্রধান দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয় আলোচনায় ছিল তা স্পষ্ট করেনি বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের কনক্লেভে সাধারণত অনুষ্ঠানের ফাঁকে সাইডলাইন বৈঠক হয়, কিন্তু পরিকল্পনা পাল্টিয়ে একদিন আগে গিয়ে কনক্লেভের আগেই বৈঠক করাটা বিশেষ কিছুর বার্তা দেয়। 16 মাসের শীতল নীরবতার পর কেন ভারত ও বাংলাদেশ এই বৈঠক করলো আর তাতে কি কি আলোচনা হলো তা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও সেখান থেকে বক্তব্য দেয়া। এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমানের এই সফরকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায়।
গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে অনুরোধ জানাবে বলেছে। তবে এই ইস্যুতে দিল্লি তার অবস্থান পরিষ্কার রেখেছে। একাধিক ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এমন দৃশ্য কল্পনাও করা যায় না। বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী ধারা আছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভারদাস মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ভারত বাংলাদেশের ক্ষমতাসীন শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে। ভারদাস আরো মনে করেন, হাসিনাকে হস্তান্তর করার অর্থ হবে বর্তমানে ক্ষমতায় থাকা ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া। দিল্লির সূত্রগুলো বলছে, অজিত দোভাল ও খলিলুর রহমানের বৈঠকে শেখ হাসিনার বিষয়টি আলোচনায় উঠে এসেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের প্রত্যর্পণ নীতিতে মৃত্যুদণ্ড একটি ডিল ব্রেকার বা চুক্তি ভঙ্গকারী উপাদান। যদিও 2013 সালের চুক্তিতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়নি, তবে ভারতীয় সুপ্রিম কোর্টের নজির এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা এখানে বড় বাধা। বৈঠকে 2005 সালের একটি কেসের কথা তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে। সেটি হলো আবু সালেম মামলা। 2005 সালে পর্তুগাল থেকে গ্যাংস্টার আবু সালেমকে প্রত্যর্পণ করার সময় ভারত সরকার পর্তুগিজ আদালতকে একটি সার্বভৌম নিশ্চয়তা দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং 25 বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে না। পরবর্তীকালে যখন ভারতীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তখন এটি নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় এবং সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এই বলে যে সরকারের দেওয়া আশ্বাস অবশ্যই পালন করতে হবে। ডক্টর রহমানের সাথে আলোচনায় ভারতীয় পক্ষ সম্ভবত এই নজিরটি তুলে ধরেছে। যেহেতু বাংলাদেশের ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাই ভারতের পক্ষে তাকে প্রত্যর্পণ করা আইনত অসম্ভব, কারণ ভারত এমন কাউকে এমন দেশে ফেরত পাঠাতে পারে না যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে। এটি ভারতের নিজস্ব আইনি কাঠামো এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনার ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে বেশ বড় সড় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। আর এই রাজনৈতিক অচলাবস্থাটা শুধু আলোচনার টেবিলেই থেমে থাকেনি, এটা সরাসরি পড়েছে অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে। ভিসা বন্ধ করা থেকে শুরু করে জরুরি পণ্যের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া পর্যন্ত দুই দেশই একে অপরের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশ্ন হলো, তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় দেওয়ার পরও কেন ভারত বাংলাদেশকে নিমন্ত্রণ জানিয়েছে? বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো, শেখ হাসিনার প্রত্যর্পণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত খলিলুর রহমানের এই সফরের মাধ্যমে তার গভীর নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করতে চাইছে। ভারতের নীতি নির্ধারকরা বলছেন, গঙ্গা চুক্তির মতো বিষয়গুলো নির্বাচিত সরকার এড়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রে অপেক্ষা করা সম্ভব নয়। সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে অজিত দোভাল বাংলাদেশে পাকিস্তান ও চীনের সামরিক বাহিনী এবং উগ্রপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। ভারতের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের মাটিকে যেন ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করা না হয়। অজিত দোভালের আমন্ত্রণের প্রধান কারণই হলো এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে খোলাখুলি আলোচনা করা। এর পাশাপাশি তিস্তা নদী মহাপরিকল্পনা নিয়ে চীনের সহায়তা চাওয়ার বিষয়টি দিল্লিকে দারুণভাবে উদ্বিগ্ন করেছে। দর্শক, চীন এই প্রকল্পে 210 কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। ভারতের কাছে এটি কেবল পানি নয়, নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রশ্ন। তিস্তা প্রকল্পের অবস্থান ভারতের অত্যন্ত কৌশলগত, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি, ফলে এর আশেপাশে কোনো বিদেশি শক্তির উপস্থিতি ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি বলে মনে করে দেশটির নীতি নির্ধারকেরা। বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, এই কনক্লেভের টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সব ঠিকঠাক এগোলে আর মাত্র 3 মাসের মধ্যেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রগুলো বলছে, অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের আলোচনায় এই সমস্ত নিরাপত্তা ইস্যু ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। এই নির্বাচন নিয়েও ভারতের ঘোষিত অবস্থান সুষ্ঠু ও অবাধ, তার সঙ্গে নির্বাচন যেন পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয়।
এই অবস্থানকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে যে ভারত চাইছে কোনোভাবেই হোক আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের যোগদানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি ঢাকা সফরে আসা এক ব্রিটিশ মন্ত্রীকে জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের লড়ার কোনো সুযোগ নেই। স্পষ্টতই এখানে ভারত ও বাংলাদেশের অবস্থানে বিরাট ফারাক রয়েছে এবং দিল্লিতে অজিত দোভাল ও খলিলুর রহমানের মধ্যে আলোচনায় এই অস্বস্তিকর বিষয়টি উঠে এসেছে। তবে এ নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সমঝোতার শর্ত হিসেবে ভারত যে কিছুতেই শেখ হাসিনাকে হস্তান্তর বা বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি মেনে নেবে না, সেটি ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের এই দিল্লি সফর একটা কূটনৈতিক প্রচেষ্টা, যার মাধ্যমে নির্বাচনের আগে ব্রেকিং দ্য আইস বা বরফ গলানোর প্রক্রিয়ার দিকে যেতে চায় বাংলাদেশ। তবে ভারত যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং নিরাপত্তা ইস্যুতে তাদের বেশ উদ্বেগ রয়েছে, তাই ঢাকা দিল্লি সম্পর্ক রাতারাতি উষ্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে হঠাৎ বৈঠক, এটা কি সত্যি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন দিগন্ত খুলে দিবে, নাকি এটা আসলে বড় কোনো ভূ রাজনৈতিক খেলার একটা সাময়িক চাল মাত্র? তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে। তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে ধরনের ভিডিও ফুটেজ আছে পাওয়া যায়, যেখানে দেখা যায় সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওইসব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের, উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্স ইজ আইএসআই, একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর একটি এএনআই-কে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন বেশ কিছু গুরুতর মন্তব্য করেছেন যে সেই মন্তব্যগুলো সমৃদ্ধ ওই সাক্ষাৎকারটি, যেমন সংবাদ সংস্থা এএনআই এর বরাতে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে, আমি দেখছিলাম বাংলাদেশেও এটা আগ্রহের জন্ম দিয়েছে। বাংলাদেশের পত্রিকা আমার দেশ যেমন সেই সাক্ষাৎকারটির বিস্তারিত প্রকাশ করেছে। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে একদিকে যেমন সরাসরি বলেছেন যে ভারতের এ ধরনের একটি বিচার কাজ পরিচালনার মাধ্যমে যে রায় ঘোষিত হয়েছে সেই বিচার কাজ নিয়ে প্রশ্ন না তুলে বা এমন একটা বিচারের রায়ের ওপর ভিত্তি করে তার মাকে প্রত্যর্পণ করার কোনো কারণ নাই, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে কারণে এই সাক্ষাৎকারটিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের একটা বিস্তার ঘটছে, সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে, তা ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে দিল্লির যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারত বাংলাদেশের সংযোগ খুঁজে পেয়েছে। দিল্লিতে 10ই নভেম্বর রেড ফোর্ট এলাকায়, লালকেল্লার এলাকায়, খুবই জনবহুল চাঁদনি চক এলাকায় বিস্ফোরণের পর থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাংলাদেশের সংযোগের কথা উঠে আসছিল, বিশেষভাবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সরাসরি যোগের প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এই ধরনের হামলা পরিচালনা করা হয়েছে কিনা সে প্রসঙ্গেও নানা খবর বেরিয়ে আসছিল। এবং সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন যে লস্কর-ই-তৈয়বা বাংলাদেশে এখন একেবারে অবাধে
তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে এর স্থানীয় যে শাখা তার সঙ্গে দিল্লির যে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা তার সরাসরি সংযোগ আছে। এই কথা বলে তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বিগ্ন এবং বাংলাদেশে যে পলিটিক্যাল আপহিভাল বা যে ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগের একটা সরাসরি সম্পর্ক আছে। ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি যে খবরগুলো দিচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে রেড ফোর্টের কাছে মেট্রো রেল স্টেশনের বাইরে ওই বোমা হামলার পর থেকেই সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের বনানীতে একটি বাড়িতে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অক্টোবরের শেষে যেখানে পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, অনলাইনে যুক্ত হয়েছিলেন। আর বনানীর ওই বাড়িতে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছিলেন একদিকে যেমন হিজবুত তাহরিরের এক নেতা জুবায়ের আহমেদ চৌধুরী যুক্ত হয়েছিলেন, পাকিস্তান থেকে লস্কর-ই তৈয়বার যে শীর্ষ কমান্ডার সাইফ যুক্ত হলেন, তার বাংলাদেশের ডান হাত এবং মারকাজি জামায়াত আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি ইবতিসাম এলাহি জাহির এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো এসেছে সেই নাম দুটো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশের মানে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ, তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফাজুল। এই নামগুলো একেবারে সুস্পষ্টভাবে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে গত কদিন ধরে প্রকাশিত হচ্ছে যে এই বৈঠকে এছাড়াও একজন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদও উপস্থিত ছিলেন। দেখেন, যখন ইউনূস সরকার ক্ষমতায় এসে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা নাসিমুল গনিকে এনে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিলেন এবং তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র সচিব নিযুক্ত করা হলো, তখনও কিন্তু এই কথাটা বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা সূত্রে ছড়িয়ে পড়েছিল যে এই নাসিমুল গনির সঙ্গে হিজবুত তাহরিরের সরাসরি সংযোগ আছে। এবং সে সময় পালকি শর্মার যে ফার্স্ট পোস্ট, সেই ফার্স্ট পোস্টে এই খবর প্রকাশিত হওয়ার পরে এবং তারা সেই খবরের সূত্র হিসেবে তখন ডেইলি স্টারের একটা পুরনো খবর প্রকাশ করেছিল যেখানে ঢাকায় হিজবুত তাহরিরের নেতৃবৃন্দ গ্রেফতারের খবরে একজন নাসিমুল গনির খবর বেরিয়ে এসেছিল। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তরফ থেকে বলা হয় যে এটা ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার এবং ডেইলি স্টারে প্রকাশিত হিজবুত তাহরির নেতা নাসিমুল গনি আর এই সরকারের নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব নাসিমুল গনি এক লোক নন। মোহাম্মদ এজাজকে যখন একেবারে কেউ জানেন না, চেনেন না এখন পর্যন্ত, এমনকি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক যারা কিংবা যারা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সমর্থক এক রকমের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, তাদের কেউ কখনো বলেন নাই যে এই যে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ এজাজ তাকে তারা কোনোভাবে চিনতেন। এক বিস্ময়কর ঘটনার প্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় আসার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ঢাকা উত্তরে তদবির পত্র লিখে, যেই তদবির পত্র আবার প্রকাশ হয়ে পড়ে, এই মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র পদে তো নয়, মানে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। এবং এই ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ নিয়োগ পাওয়ার পর তখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে 2015 সালে এই মোহাম্মদ এজাজের বাড়ি থেকে, তার মালিকানাধীন বাড়ি থেকে হিজবুত তাহরিরের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারা সেখানে সংগঠিত হচ্ছিলেন এবং আশ্রিত ছিলেন।
এই ঘটনা যখন প্রকাশ পেয়ে যায় তখন ঢাকা উত্তরের জনসংযোগ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে এই প্রতিবাদপত্র পাঠিয়ে বলা হয় যে মোহাম্মদ এজাজের বিষয়ে তখনও মামলা হয়েছিল, যেহেতু তার মালিকানার বাড়িতে হিজবুত তাহরির ছিলেন, কিন্তু পরে তিনি সকল আদালতে এবং পুলিশি তদন্তে খালাস পেয়েছেন, কাজেই তাকে হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত বলাটা এক ধরনের অপপ্রচার। এই হচ্ছে স্বরাষ্ট্র সচিব আর ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসকের অবস্থা। আবারও খবর বেরিয়েছে যে তারা মিলে লস্করে তৈয়বার সাইফুল্লাহ সাইফ টপ কমান্ডারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন, বৈঠক করেছেন অক্টোবরের শেষে বনানীর এক বাড়িতে বসে। আর তারপরে সাইফুল্লাহ সাইফ লস্করে তৈয়বার তরফে পাকিস্তানে বসে ঘোষণা দিয়েছেন যে তারা প্রস্তুত, এবং এরপর তারা প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে, এই শব্দটা তারা ব্যবহার করেছেন যে পূর্ব পাকিস্তান থেকে তারা হামলা করবেন ভারতের একেবারে ভেতরে। এখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো যে খবর দিচ্ছে তাতে তারা লিখছে যে রাজশাহী হয়ে মুর্শিদাবাদে এসে একটা সেফ হাউসে এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা জড়ো হয়ে থাকতে পারেন, এবং বাংলাদেশের লস্করে তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে পারে দিল্লির বিস্ফোরণের। এবং তারা বলছেন যে এই আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা, সদস্যরা এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি, এরা সকলেই মুক্তি পেয়েছেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর হয় জামিনে, না হলে কারাগার ভেঙে এদের বের করে আনা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন শুধুমাত্র ভারতের এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তাই নয়, তিনি বলছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন, কারণ তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশে ইসলাম পন্থার, ইসলামিজমের একটা বড় ধরনের রাইজ নিয়ে। তবে সজীব ওয়াজেদ জয়কে ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে এখন ট্রাম্প প্রশাসনের, সে বিষয়ে কোনো মন্তব্য করতে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে কিনা সজীব ওয়াজেদ জয়দের বা আওয়ামী লীগের, সে বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও সজীব ওয়াজেদ জয় একদিকে মোদি, একদিকে ট্রাম্প প্রশাসন, দুই প্রশাসন এবং দুই প্রশাসনের কর্তা ব্যক্তির নাম করে এই সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন যে এই যে পুরো অঞ্চল জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বাংলাদেশকে কেন্দ্র করে, এই বিষয়টা নিয়ে ভারত এবং আমেরিকা উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হওয়ার যথাযথ কারণ আছে। কারণ সজীব ওয়াজেদ জয় বলছেন যে তারা অত্যন্ত কৃতজ্ঞ যে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে, কারণ না হলে 2024-এর জুলাই আগস্টে সন্ত্রাসীরা তার মাকেও মেরে ফেলতো। এই কথাগুলো বলেই শুধু তিনি শেষ করেন নাই, তিনি অ্যালিগেশন এসকেলেট করেছেন, তিনি তার অভিযোগকে আরো এক ধাপ বাড়িয়ে এমন কথাও বলেছেন যে গত বছরের বিক্ষোভে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় বিক্ষোভকারীদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অস্ত্র সরবরাহ করেছে। তিনি এই কথার প্রমাণ হিসেবে হাজির করেন যে ধরনের ভিডিও ফুটেজ আছে, পাওয়া যায়, যেখানে দেখা যায় সাধারণ বিক্ষোভকারীরা অস্ত্রধারী বিক্ষোভকারীদের ওই সব ভিডিও দেখলে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে এই অস্ত্র তো সাবকন্টিনেন্টের, উপমহাদেশেরই কোথাও না কোথাও থেকে বাংলাদেশে ঢুকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে অনলি পসিবল সোর্স ইজ আইএসআই, একমাত্র সম্ভাব্য সূত্র এসব অস্ত্রের হতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। ভারতীয় সংবাদ মাধ্যমেও দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে যখন গত 10 তারিখের পর থেকেই, বিস্ফোরণের পর থেকেই আলাপ চলছে, এবং বিশেষভাবে এই পুরো অঞ্চলটা যে অশান্ত হয়ে উঠেছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়মিতভাবে বাংলাদেশে সফর করে ভারতে হামলা, বিস্ফোরণ, অস্থিরতা তৈরির জন্য নানা রকম সংগঠনের কাজ করে যাওয়ার মাধ্যমে, তখন এই কথাটাও ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সম্ভবত
এই বিষয়গুলো নিয়েই সাবধান করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে, যেই বৈঠকটি তাদের মধ্যে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে, এবং যে প্রত্যাশায় খলিলুর রহমান দুদিন আগে ভারতের দিল্লি এসে পৌঁছেছেন। খলিলুর রহমান অজিত দোভালের মধ্যে কি আলাপ হয়, ভারত কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকেও না পাওয়া গেলেও ভারত বাংলাদেশে লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলো নিয়মিতভাবে সংগঠিত হচ্ছে। 2024 আগস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে প্রকাশ্যে প্রচারণা সমাবেশ চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিশ্চিতভাবেই উদ্বিগ্ন করবে। তবে এসব উদ্বেগের অনেকগুলোর সঙ্গেই ভারতের সঙ্গে যে যুক্তরাষ্ট্রেরও উদ্বেগের মিল আছে, সজীব ওয়াজেদের সাক্ষাৎকারটা সেদিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান, সন্ত্রাসবাদের উত্থান এই অঞ্চলকে অস্থির করে তুলছে, সেটা সম্ভবত ট্রাম্প প্রশাসনকেও খুশি রাখতে পারছে না।